কমলা, শোন না, আমার ছোট ছেলে কদিন আগেই বিদেশ থেকে ফিরেছে। যদি কোনো ভালো মেয়ে থাকে বলিস না, ওর বিয়ে দিয়ে দেব। আরে বাহ, নিতেশ বিদেশ থেকে ফিরে এসছে, তাহলে তো ওর জন্য একটা বড়লোকের ঘরের মেয়ে দেখতে হয়। তোমার বড় বউয়ের মতো নয় যে একজোড়া কাপড়ে চলে এসেছে। আমায় দেখো, বড়লোকের বাড়ির মেয়ে এনে সব জিনিস পেয়েছি। আর এই যে তুমি যে এসির ঠান্ডা হাওয়া খাচ্ছ, এটাও আমার বৌমা নিয়ে এসেছে, যেটা আমি ডাইনিং হলে লাগিয়েছি। যাক ভালো। আর এক আমি, যার গরিব বৌমা কিছুই আনেনি। আর এখন আমার সব আশা ওই ছোট বৌমাকে নিয়ে রে। তুই দেখ না, এটা বড়লোক বাড়ির মেয়ে। আরে তুমি চিন্তা করো না, নিতেশের জন্য আমি বড়লোক বাড়ির ভালো মেয়ে নিয়ে আসবো। এইভাবেই কিছুদিন সময় যাওয়ার পর কমলা একটা বড়লোক বাড়ির সম্বন্ধ নিতেশের জন্য নিয়ে আসে। দেখো বিমলা, মেয়ে খুবই সুন্দর দেখতে, তার উপরে আবার বড়লোক বাড়ির। বাবা মার এক মেয়ে, খুব পণ পাওয়া যাবে। তুই বললে কথা বলবো? এটা আবার জিজ্ঞাসা করার ব্যাপার নাকি? তুই কথা বল, কালকেই আমরা যাব। বিমলা একজন লোভী মহিলা ছিলেন। তার বড় ছেলে প্রেম করে গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছিল বলে পণে কিছুই পায়নি। এই জন্য বিমলা সবসময় রেগে রেগে থাকত। আর এবারও ঠিক করেছিল ছোট ছেলের জন্য ও বড়লোক বাড়ির মেয়েকেই নিয়ে আসবে। সম্বন্ধ পাকা হলো, আর ওর ছোট ছেলের বিয়ে সোনিয়ার সাথে হয়ে গেল। এসো আমার প্রিয় বৌমা, এই ঘরে তোমাকে স্বাগত। কি সুন্দর দেখতে আমার ছোট বৌমাকে, যেন একদম ডানা কাটা পরি। সোনিয়া পণে অনেক কিছু জিনিস নিয়ে এসছে, যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরও অনেক কিছু। আর বিমলা তার লোভী চোখ দিয়ে এসব দেখে খুব খুশি হয়ে যায় এবং ছোট বৌমাকে তার নিজের ঘরে নিয়ে যায়। ওহ, এই ঘরে তো একটা এসিও নেই, আমার খুব গরম লাগছে। মা, আমার পরে যে এসি এসছে সেটা এই ঘরে ইনস্টল করিয়ে দাও। উফ, কি গরম লাগছে রে বাবা। বৌমা, তোমার ঘরে? আমি তো ভাবছিলাম যে এটা ডাইনিং হলে লাগিয়ে দেব। ডাইনিং হলে কেন? আমার বাবার দেওয়া এসি আমার ঘরেই লাগাবো। আর আমি শ্বশুর বাড়িতে কোনো সমাজসেবা করতে আসিনি। আর ওই টিভিটাও আমি বড় স্ক্রিনে টিভি দেখি, এরকম ছোট স্ক্রিনে নয়। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যেটা বলবে। বিমলা পণে আসা সমস্ত জিনিসই ছোট বৌমার ঘরে রেখে দেয়। আর এইভাবেই কিছুদিন কেটে যায়, যেখানে ছোট বউ সোনিয়া সারাদিন এসির হাওয়া খাচ্ছে, আর অপরদিকে বড় বউ রিমি সারাদিন গরমে কাজ করে যাচ্ছে। একদিন গরমে রিমির গলা শুকিয়ে গেলে, গরমে কাজ করে গলা একদম শুকিয়ে যাচ্ছে, একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। এই বলে রিমি সোনিয়ার ঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেতে লাগে। আহ, ঠান্ডা জল খেয়ে কি শান্তি পেলাম। আর তখনই সোনিয়া বাইরে থেকে শপিং করে চলে আসে। আহা, ঠান্ডা জল তো খুব খাওয়া হচ্ছে, আর অপরদিকে আমার ঘর এত নোংরা হয়ে আছে, সেটা তো কেউ পরিষ্কার করে দিচ্ছে না। সোনিয়া, আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি করে দাও তো কি অসুবিধা আছে? ঠিকই তো বলছে বৌমা, ও শপিং করে এসছে, ও হাঁপিয়ে গেছে। তুমি যদি ওর ঘরটা একটু পরিষ্কার করে দাও, তাতে তোমার কি যায় আসবে? নাও নাও, তাড়াতাড়ি করে ওর ঘরটা ঝাড় দিয়ে দাও, আর ফিনাইল হলে ঘরটা একটু পুছেও দেবে। ঠিক আছে মা। সোনিয়ার নিজের টাকা পয়সা আর নিজের রূপের জন্য খুব অহংকার ছিল, আর অপরদিকে রিমি ছিল খুব ভালো মনের মেয়ে। কিন্তু তার এই ভালোটা ওর শাশুড়ি কখনোই দেখতে পারত না, আর সবসময় তাকে আজে বাজে কথা বলতো। একদিন যখন সোনিয়া সেজেগুজে সিনেমা দেখতে যাচ্ছিল, তখন রিমি বলল, সোনিয়া, আমি অনেকদিন ধরে কোথাও বাইরে ঘুরতে যাইনি, সিনেমা হলে তো কোনোদিনই যাইনি। তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে যেতে পারি? তুমি নিজেকে কোনোদিন দেখেছ? যা তোমার চেহারা, আর না আছে তোমার ড্রেসিং সেন্স। তোমাকে যদি আমি সাথে করে নিয়ে যাই, আমার যা ইনসাল্ট হবে সে তো বলার নেই। তাই তুমি যা করছো সেটাই করো, এই বাড়ির কাজ, বুঝলে? সোনিয়ার চিৎকার শুনে বিমলাও ওখানে চলে আসে। কি হয়েছে? আমার বড়লোক বউ এত রেগে গেছে কেন? এরপর সোনিয়া বিমলাকে সব কথাই বলে, যা শুনে বিমলারও খুব রাগ হয়ে যায়। তোর সাহস কি করে হয় ছোট বৌমাকে এসব কথা বলার? নিজের কালো চেহারাটা কোনোদিন দেখেছিস? কোন কুক্ষণে যে আমি তোকে ঘরের বউ করে এনেছিলাম। যা ঘরে যা, দিয়ে সব নিজের কাজ কর। সিনেমা দেখতে যাবে, অপয়া কোথাকার।
বড় বৌমা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল, গিয়ে ঘরের কাজ করতে শুরু করলো। কালও বড় বৌমার সাথে সবসময় এরকমই হতো। এইভাবে বেশ কিছুদিন সময় চলে গেল। এরপরে দুই বৌমারই জন্মদিন এলো। ওদের দুজনেরই একই দিনে জন্মদিন ছিল। বিমলা ছোট বউর জন্য দামি শাড়ি নিয়ে এলো। এই নাও ছোট বৌমা, তোমার এই বাড়িতে প্রথম জন্মদিন তো, তুমি এই শাড়িটাই পরে নিও, কেমন? এই শাড়ি মা? কেন, এটা তোমার পছন্দ হলো না বুঝি? এই শুনে সোনিয়া একটু মুখ বাঁকিয়ে বলল, না ঠিকই আছে, অতটা খারাপ নয়। তবে বিয়ের পর এটাই তো আমার প্রথম বার্থডে, তাই আমার বাবা অর্ডার দিয়ে আমার জন্য একটা রূপোর স্যুট বানিয়েছে একজন নামি দামি ফ্যাশন ডিজাইনারকে দিয়ে, তাই আমি আমার জন্মদিনে ওটাই পরব। কি, রূপো দিয়ে তৈরি স্যুট? ওই স্যুট পরলে তো আমার বৌমাকে একেবারে ডানাকাটা পরি লাগবে। ঘরের কাজ করতে করতে রিমি ওদের সব কথাই শুনল। আর রিমির খারাপ লাগলো যে তার শাশুড়ি ওর জন্য কিছুই আনেনি। জন্মদিন তো আমারও মা, কিন্তু তুমি তো আমার জন্য কিছুই নিয়ে এলে না। একটা সস্তা স্যুট নিয়ে এলেও তো আমার ভালো লাগতো, তাই না? এই কাল্লু বেহায়া কোথাকার, আমি কতবার বলেছি না, তুই শুধু নামেই এবাড়ির বউ, কিন্তু আসলে তুই এবাড়ির কাজের লোক। আহা, মহারানী স্যুট চাই, ওর বাবা যেন আমাকে সিন্দুক ভরে টাকা পাঠিয়ে দিয়েছে। আর একটা কথা, তুই সবসময় না নিজের সাথে আমার কম্পেয়ার করবি না। আর শোন, আমার জন্মদিনে মা অনেক লোককে ইনভাইট করেছে, তাই বাড়িঘর পরিষ্কার করে সাজিয়ে দিয়ে নানা রকম খাবার টাবার বানিয়ে দিয়ে তুই এখান থেকে চলে যাবি। কারণ আমার ফ্রেন্ডরা যাতে জানতে না পারে তোর মতো কাল্লু আর গরিব আমার যা। ওই দিন রিমি খুব কাঁদল। ওর হাজবেন্ড অন্য শহরে চাকরি করতে গেছিল বলে ওর হয়ে বলার কেউ ছিল না। পরের দিন সকালে উঠে ও সারা বাড়ি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দেয়। তারপরে রান্নাঘরে গিয়ে নানা রকম সুস্বাদু খাবার বানাতে থাকে। নিজের জন্মদিনে সোনিয়া তার বাবার দেওয়া রূপোর স্যুট পরে খুব সুন্দর করে সেজে রেডি হয়ে যায়। আর অন্যদিকে রিমি পুরনো শাড়ি পরেই থেকে যায়। আরে বাহ, আমার বৌমাকে তো রূপোর স্যুট পরে একেবারে চাঁদের টুকরোর মতো লাগছে। থু থু, কারণ নজর না লাগে। ও আমার প্রাণের টুকরো বৌমা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মা। আর তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? যাও, তুমি এখান থেকে চলে যাও, এখন আর তোমাকে দরকার নেই। যখন পার্টি শেষ হয়ে যাবে তখন এসে আবার সব পরিষ্কারের কাজ করবে। এরপর রিমি নিজের কপালকে দোষ দিতে দিতে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর জঙ্গলে গিয়ে পরিশ্রান্ত হয়ে একটা গাছের নিচে বসে যায়। আমার কালো আর গরিব হওয়ার জন্য আমার শাশুড়ি আর আমার ছোট যা আমাকে কত কথাই না শোনায়। যখন ও এসব কেঁদে কেঁদে বলছিল, তখন হঠাৎ ওর চোখ গেল একটা চোরাবালির মধ্যে ফেসে থাকা খরগোশের ওপর, যে প্রায় ডুবতেই বসেছিল। আরে এ কি, ও তো প্রায় ডুবেই যাবে, আমাকে যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। রিমি তাড়াতাড়ি গিয়ে ওই খরগোশকে বাঁচাবার চেষ্টা করে এবং ওকে বাঁচিয়েও দেয়। আর হঠাৎই ওর পা পিছলে যায় আর ও নিজেই ওই চোরাবালির মধ্যে পড়ে যায়। বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। তখনই চোরাবালির কাছের একটা গাছ থেকে একটা সোনালী রঙের স্যুট এসে রিমির গায়ে পড়ে। আর ওই স্যুটটা যথেষ্ট মজবুত ছিল, আর ওটা ধরে রিমি চোরাবালি থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখনই হঠাৎ স্যুটটা বলে উঠল, আজকের পর আর তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না। তুমি অনেক ভালো মানুষ। তুমি নিজের জীবন বিপদে ফেলে ওই খরগোশটার জীবন বাঁচাতে গেলে। আরে এটা আবার কি, তুমি তো কথা বলছো, এটা কিরকম চমৎকার হলো। হ্যাঁ, আমি এক সোনার জাদুর স্যুট। আমি পরিলোক থেকে এই লোকে এসে এই গাছের ওপরই আটকে পড়েছিলাম। আর আমি তখনই মুক্তি পাব যখন কোনো সৎ ব্যক্তি আমাকে ধারণ করবে। এসো, আমাকে তুমি ধারণ করো। ওর ওই কথা শুনে রিমি ওই স্যুটটা পরে নেয়, আর তার সাথে সাথেই ও খুব সুন্দরী হয়ে ওঠে। এই দেখে রিমি খুব খুশি হয়, আর ও ওই সোনার ড্রেসটা পরেই ওর ছোট জায়ের জন্মদিনের পার্টিতে যায়, যেখানে সবাই ওকে দেখে অবাক হয়ে যায়। তুই তুই এ কি, তুমি সোনার ড্রেস পরে এসেছো, আর তুই এত সুন্দরী কি করে হলি? এরপর রিমি সবাইকে সব কথা জানালে সব শুনে সোনিয়া খুব রেগে যায়। এরপর রিমি ওই জাদুর সোনার স্যুটের সাহায্যে নিজের একটা বিলাসবহুল বাড়ি বানিয়ে নেয় আর নিজের স্বামীর সাথে সুখে বাস করতে থাকে।
রাধিকা কালো ছিল আর ওর মাথায় বেশি চুলও ছিল না, এই কারণে সবাই ওকে নিয়ে মজা করত। আরে ওই দেখ, টাকলি কালি শাকচুন্নিটা যাচ্ছে। জানি না ভগবান কেন ওই মালটাকে এরম বানিয়েছে, একে দেখলে আমার বমি পায়। রাধিকার এসব শুনে খুব খারাপ লাগলো, কিন্তু ও কি বা করতে পারত। এই কারণে রাধিকা কলেজে গিয়েও সবসময় চুপচাপই থাকতো। ও এই ভয়ে থাকতো যে যদি কেউ ওকে কিছু উল্টোপাল্টা বলে দেয়, কলেজের প্রফেসররাও ওকে নিয়ে খুব মজা করতেন। রাধিকা, এর উত্তরটা দাও। রাধিকা দাঁড়িয়ে বলল, জানি না স্যার, আমি ভুলে গেছি। কি মনে থাকে শুনি? লেখাপড়ায় মন আছে কি? হ্যাঁ স্যার, পড়ি তো। পড়লে ভুলে কেন যাও? মাথায় চুল নেই বলে কি সব পড়া মাথা থেকে বেরিয়ে যায়? এই শুনে পুরো ক্লাস হাসতে লাগলো। রাধিকার চোখ থেকে জল পড়ছিল, কিন্তু তাতে ওদের কি? ওরা তো ওকে নিয়ে মজা করছিল। বেচারি রাধিকার বাড়িতেও শান্তি নেই। ওর সৎমা সরলা ওকে বাড়িতে শান্তিতে থাকতেই দিত না। আসুন আসুন মহারানী, কলেজ থেকে অনেক পণ্ডিত হয়ে এসেছেন। আসুন আসুন। কালী পেতনিকো থাকার, সারাদিন কলেজে থাকে আর আমাকে সব একা একা করতে হয়। আমি তো ঘরের সমস্ত কাজ সেরেই কলেজে যাই মা। ও, আবার মুখে মুখে কথা। তোর মরা মা কি এগুলো শিখিয়ে গেছে তোকে? নিজের মরা মায়ের ব্যাপারে খারাপ খারাপ কথা শুনে রাধিকার খুব কষ্ট হলো। ও নিজের ঘরে গিয়ে মায়ের ছবিটা হাতে নিয়ে খুব কাঁদতে লাগলো। রাধিকাকে ঘরের সমস্ত কাজই করতে হতো, আর কাজে এতটুকু ভুল হলেও শাস্তি হিসেবে ওর সৎমা ওর চুল ধরে টানাটানি করত। দয়া করে চুলটা ছেড়ে দাও মা, আর তো কয়েকটা চুলই আছে, সেগুলোও ঝরে যাবে। ঝরে যাবে তো আমার কি? আর তোর চুল থেকেও বা কি হবে? কে তোকে বিয়ে করবে? সরলার এক মেয়ে ছিল পায়েল। সে দেখতে খুবই সুন্দরী আর ফর্সা ছিল, তাই ওর নিজের রূপ নিয়ে খুব অহংকার ছিল। এই পৃথিবীতে আমার থেকে সুন্দর আর কেউ নেই। কলেজের সব ছেলেরা তো আমার প্রেমেই পাগল। রাধিকার পায়েল একই কলেজে একসঙ্গেই পড়তো। কলেজে পায়েলের একটি গ্রুপ ছিল, আর তারা সবাই মিলে রাধিকাকে বিরক্ত করত। ফ্রেন্ডস, আজকে টাকলি রাধিকা কলেজে আসবে, তাই আজকে আমরা ওর পেছনে কুকুর ছেড়ে দেব, কেমন? কিছুক্ষণ পর রাধিকা কলেজে এসে দেখতে পেল যে পায়েল তার গ্রুপের সঙ্গে একটি কুকুরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার, তোমরা আমার দিকে এরকম করে দেখছো কেন? কারণ আমরা যে তোর অপেক্ষাই করছিলাম। কতদিন তুই কলেজে আসিসনি, তাই আজ আমরা তোর সঙ্গে একটু মজা করব। কালু যা। এই বলে ওই মেয়েটি ওই কুকুরটিকে রাধিকার পেছনে ছেড়ে দিল। রাধিকা কুকুরটির থেকে বাঁচার জন্য দৌড়তে লাগলো, আর হঠাৎই দৌড়তে দৌড়তে ও মেঝেতে পড়ে গেল, আর তারপরও রক্তবমি করতে করতে অজ্ঞান হয়ে গেল। আরে এই কি, আমরা ওকে মেরে ফেললাম না তো? মরতে দে ওকে, বেঁচেও বা ও কি করবে? কিন্তু এত সব হয়ে গেলেও রাধিকাকে নিয়ে পায়েলের কোনো মাথা ব্যথাই ছিল না। শুধু পায়েল কেন, সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু যখন কলেজের সিকিউরিটি গার্ড রাধিকাকে এই অবস্থায় দেখতে পেলেন, আরে এই মেয়েটাকে যে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। সিকিউরিটি গার্ড রাধিকাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেন। চেক আপের পর রাধিকার জ্ঞান ফিরে এলে ডাক্তারবাবু বললেন, আপনার জন্য একটা খারাপ খবর আছে। কি ডাক্তারবাবু? আপনার ক্যান্সার হয়েছে, তাও আবার ব্রেনে। এই শুনে রাধিকার মনে প্রচন্ড আঘাত লাগলো, আর সে বলল, এখন কি হবে ডাক্তারবাবু? আমি কি আর বাঁচবো না? চিকিৎসা করাতে হবে, তার জন্য প্রতি মাসে 50,000 টাকার দরকার। 50,000? এত টাকা আমি কোথায় পাবো? রাধিকা বাড়ি ফিরে এলো, আর সে তার মায়ের ছবিটা আঁকড়ে ধরে প্রচন্ড কাঁদতে লাগলো। আমি কিছুদিনের মধ্যেই তোমার কাছে আসছি মা, তারপর আমরা দুজনে খুব খুশি থাকবো মা। রাধিকার সব চুল উঠে গেল, আর সে পুরোপুরি ন্যাড়া হয়ে গেল। এখন তো সবাই ওকে দেখে আরো হাসতে লাগলো। কি রে রাধিকা, তুই তো একদম পুরোপুরি টাকলি হয়ে গেলি। যাক, ভালোই হলো। এখন লোকেরা তোকে দেখে সত্যিই ডাইনি ভাববে। রাধিকা কোনো উত্তর দিল না। সরলাকে টাকার কথাটা বলতেই সে রেগে আগুন হয়ে ওকে বলল, তোর লজ্জা লাগছে না পয়সা চাইতে? যা মর গিয়ে যা, বেরো বেরো বেরো, ঘর থেকে বেরো, নইলে আমাদেরও ক্যান্সার হবে। এই বলে সরলা রাধিকাকে বাড়ি থেকে তাড়িয়েই দিল। রাধিকা কাঁদতে কাঁদতে এদিক ওদিক ঘুরতে লাগলো। রাধিকার তো কোনো বন্ধুও ছিল না যে তার খারাপ সময় পাশে দাঁড়াবে, তাই সে জঙ্গলে চলে গেল। এই নিষ্ঠুর পৃথিবীর চেয়ে এই জঙ্গলই ভালো, আমি জঙ্গলেই মরবো। রাধিকা জঙ্গলের অনেকটাই ভেতরে চলে গেল, আর হঠাৎই ও দেখতে পেল সামনে একটি হরিণ আহত অবস্থায় পড়ে রয়েছে। ওর পায়ে একটি তীর বিঁধে আছে। হে ভগবান, এ কি? আমাকে হরিণটাকে বাঁচাতেই হবে। এই বলে রাধিকা হরিণের পা থেকে ওই তীরটি বের করে দিল, আর তারপর জঙ্গল থেকে ঔষধি পাতা এনে
হরিণের পায়ের ক্ষতে লাগিয়ে দিল। হরিণটি সুস্থ হয়ে উঠলে রাধিকাকে আদর করতে লাগলে সে ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমি তো আর বাঁচবো না, তাই আমি জীবনের মূল্যটা বুঝি। তুই ভালো করে বাঁচ রে হরিণ, ভালো করে বাঁচ। এই বলে রাধিকা কাঁদতে লাগলো। আর এরপর যা হলো তা সে কল্পনাও করতে পারল না। ওই হরিণটি অদৃশ্য হয়ে গেল আর সেখানে বনদেবী প্রকট হলেন। আরে এ কি, এটা কি স্বপ্ন? না রাধিকা, এই স্বপ্ন নয়, সত্যি। আমি এই জঙ্গলের বনদেবী। আমি হরিণের রূপে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আমি তোমার সৎ মনোভাব দেখে প্রসন্ন হয়েছি। বলো কি চাই? রাধিকা বনদেবীকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে উনি বললেন, খুবই দুঃখজনক কাহিনী তোমার। আমি আশীর্বাদ করছি তোমার ক্যান্সার ঠিক হয়ে যাবে আর তোমার মাথায় সোনার চুল গজাবে। তথাস্তু। এই বলে বনদেবী অদৃশ্য হয়ে গেলেন আর রাধিকার ক্যান্সারও ঠিক হয়ে গেল আর ওর মাথায় লম্বা ঘন সোনার চুল গজিয়ে উঠল। আমার মাথায় চুল গজিয়েছে, তাও আবার সোনার চুল। রাধিকা জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে এলো আর ওকে দেখে সবার হৃৎস্পন্দন বেড়ে গেল। এমনকি যে ছেলেরা আগে ওর দিকে তাকাতই না, তারা ওর সোনার চুল দেখে ওর প্রেমে পাগল হয়ে গেল। আরে রাধিকা, এটা কি? তুমি তো একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছো। রাধিকা, আই লাভ ইউ। প্লিজ আমাকে তোমার বয়ফ্রেন্ড করে নাও। না না, আমি এসব ফালতু ছেলেকে বয়ফ্রেন্ড বানাই না। রাধিকার সোনার চুলের কথা সব দিকে ছড়িয়ে পড়ল। এই শুনে পায়েল বলল, রাধিকা তো ফেমাস হয়ে গেল, সব ছেলেরাই তোর প্রেমে পাগল, তাই আমারও সোনার চুল চাই। পায়েল রাধিকার কাছে গেল আর ওকে ওর সোনার চুলের ব্যাপারে জিজ্ঞাসা করলো। আর রাধিকাও বলে দিল যে বনদেবী ওকে এই সোনার চুল দিয়েছেন। এরপর পায়েল জঙ্গলে গিয়ে বনদেবীর খোঁজ করতে লাগলো। বনদেবী, সামনে আসুন, বনদেবী। কিন্তু সামনে কেউ এলো না। কিছু দূর গিয়ে পায়েল একটি আহত হরিণকে পড়ে থাকতে দেখলো। হরিণটির পায়ে তীর বিঁধে ছিল আরো যন্ত্রণায় কাতরাচ্ছিল। আরে এ কি, হরিণটা তো মরে যাচ্ছে। ভালোই হলো, ওকে মেরে ওর শিং দুটো নিয়ে নি, ভালোই পয়সা হবে। এই বলে পায়েল হরিণটিকে মারতে গেলে হরিণটি বনদেবীতে পরিণত হলো। আর দেবী খুব রেগে গিয়ে বললেন, তুমি লোভী, তুমি পাপী, তুমি শাস্তি পাবে। তুমি সোনার চুল চাইছিলে না? আমি অভিশাপ দিচ্ছি, তোমার সব চুল ঝরে যাবে আর তুমি কালো হয়ে যাবে, তোমার চেহারায় দাগ হয়ে যাবে। এই বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন আর পায়েলের সব চুল ঝরে গেল। ও কালো হয়ে গেল আর ওর চেহারায় দাগ হয়ে গেল। এ কি হয়ে গেল? আমি এখন সবাইকে কি করে আমার মুখ দেখাবো? এরপর পায়েল খুব কাঁদতে লাগলো আর এইভাবেই সে তার পাপের শাস্তি পেয়েছিল। এরপর থেকে পায়েল কোনোদিনও আর ঘরের বাইরে পা রাখেনি আর রাধিকাকেও বিরক্ত করেনি। রাধিকা তার সোনার চুল নিয়ে চলাফেরা করতে লাগলো আর এক বড়লোক ছেলেকে বিয়ে করে সুখেই জীবন কাটাতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।